তো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, এটা কিভাবে ট্রান্সফার করা যায় এই বিষয়টা আমরা আজকে দেখব। তো তোমরা জানো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে ইংরেজি গ্রামারের সবচেয়ে কঠিন একটা বিষয়। তো এই কঠিন বিষয়টা আমরা কিভাবে ধীরে ধীরে আস্তে আস্তে সহজ করে করা যায় সেই জিনিসটা আমরা আজকে দেখব। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশন বা চেঞ্জটা করতে হলে প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে ফ্রেজ কি জিনিস এবং ক্লোজ কি জিনিস। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই জানো ফ্রেজ কাকে বলে। ফ্রেজ কাকে বলে জানো তোমরা? কেউ জানো, কেউ কেউ জানো না। তাহলে আমরা ফ্রেজ শব্দটা কি জিনিস এটা আমরা একটু দেখে নিই। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ যখন কয়েকটা শব্দ বা অনেকগুলো শব্দ মিলে যখন একটা ভাব বোঝাবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ। যেমন ধরো, ইন স্পাইট অফ হিজ ইলনেস হি অ্যাটেন্ডস দ্য ক্লাস, অর্থাৎ তার অসুস্থতা সত্ত্বেও সে ক্লাসে অংশগ্রহণ করেছে। তো ইন স্পাইট অফ হিজ ইলনেস, এই পুরো অংশটাকে আমরা একটা শব্দগুচ্ছ বলতে পারবো। শব্দগুচ্ছের ভিতরে যে বিষয়গুলো থাকবে না সেটা হচ্ছে শব্দগুচ্ছের মধ্যে বা ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না এবং কোনো ফিনিট ভার্ব থাকবে না। এর পরবর্তীতে যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে ক্লোজ, CLAUSE। অনেকেই তোমরা কিন্তু এই ক্লোজটাকে ক্লোজ মনে করো না, এরকম CLOSE। এই ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা, বাট আমরা কিন্তু বন্ধ করাটা দেখবো না, এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল টার্ম ক্লোজ। এই ক্লোজ সম্পর্কে আমরা জানবো। এই ক্লোজ মানে হচ্ছে খণ্ড বাক্য বা বাক্যাংশ। খণ্ড বাক্য বা বাক্যাংশ, অর্থাৎ একটা বড় বাক্যের ছোট অংশকে আমরা বলবো হচ্ছে ক্লোজ। একটু আগে যেটা বললাম সেই সেন্টেন্সটা যদি আমরা দেখি, ইন স্পাইট অফ হিজ ইলনেস হি, আমরা একটু পাস্ট টেন্সে লিখি, অ্যাটেন্ডেড দ্য ক্লাস। একটু খেয়াল করে দেখো, এই যে প্রথমে যে অংশটাকে আমরা ফ্রেজ বলছিলাম এটার মধ্যে কোনো সাবজেক্ট নেই, ফিনিট ভার্ব নেই, বাট এটার মধ্যে একটা সাবজেক্ট আছে আর একটা ফিনিট ভার্ব আছে। অর্থাৎ যেই খণ্ড বাক্যের মধ্যে, যে একটা বড় বাক্যের অংশের মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফিনিট ভার্ব থাকবে সেটাকে আমরা খণ্ড বাক্য বা ক্লোজ বলতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছো? তো সমস্যা আছে? ভেরি গুড। সো এখানে আমরা আরেকটা নতুন শব্দ পেয়েছি, সেটা হচ্ছে ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব, অনেকে আমরা এই ভার্বটা সম্পর্কে মানে পরিপূর্ণভাবে জানি না বা কনফিডেন্টলি জানি না, এটা কিন্তু সম্পর্কে তোমরা প্রতিদিনই এটার সাথে পরিচিত হও। ফিনিট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেই ভার্বটা দ্বারা তার কাজটা সম্পূর্ণ হয়েছে বোঝায় সেই ভার্বটাকে আমরা বলি হচ্ছে ফিনিট ভার্ব। তো ফিনিট ভার্ব বলতে আমরা এই জিনিসটা বুঝি। তো এটা বুঝতে হলে নন ফিনিট ভার্বটা আমাদের জানা লাগে। আমাদের যেই ভার্বগুলো আছে, যেমন ধরো গো, ওয়াক, রাইট, এই প্রত্যেকটা ভার্ব তার অর্থটা সম্পূর্ণ করে। গো মানে যাওয়া, ওয়াক মানে হাঁটা, রাইট মানে লেখা। কিন্তু একটু দেখো, যদি এই ভার্বের সাথে আমি আইএনজি যুক্ত করি তাহলে গোয়িং, গোয়িং মানে কি যেতে, যে এরকম বোঝায়। সো এটা সম্পূর্ণ করে না ভার্ব। অর্থাৎ একটা ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেইটা নন ফিনিট ভার্ব হয়ে যায়। অথবা একটা ভার্বের আগে যদি টু যুক্ত হয়, যেমন টু ওয়াক, আমি যদি বলি আই ওয়ান্ট টু ওয়াক, আমি হাঁটতে চাই, এই যে টু ওয়াক মানে হচ্ছে হাঁটতে, ওয়াক মানে হাঁটা আর টু ওয়াক মানে হাঁটতে, এটা অসমাপিত অর্থ প্রকাশ করে। অর্থাৎ ভার্বের আগে যদি একটা টু থাকে অথবা ভার্বের সাথে যদি একটা আইএনজি থাকে তাহলে এই দুটাই নন ফিনিট হবে। আপাতত এইটুকু জানলেই চলবে। অর্থাৎ আমরা যখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটার পরিবর্তন দেখতে যাব তাহলে আমাদের কয়টা অংশ সম্পর্কে জানা লাগবে? নাম্বার ওয়ান, ফ্রেজ সম্পর্কে জানা লাগবে, ক্লোজ সম্পর্কে জানা লাগবে আর ফিনিট ভার্ব সম্পর্কে জানা লাগবে। তো ফ্রেজ সম্পর্কে আমরা অলরেডি জানি। ফ্রেজ মানে হচ্ছে কি শব্দগুচ্ছ, কয়েকটা শব্দ মিলে যখন একটা ভাব বোঝাবে তখন সেটাকে আমরা ফ্রেজ বলবো। আর ক্লোজ সম্পর্কে ধারণা আছে? মনে আছে ক্লোজ সম্পর্কে কি বলছিলাম? কেউ বলতে পারবা? আচ্ছা, আমি আরেকবার একটু দেখি। ক্লোজ হচ্ছে সেই একটা বাক্যের অংশ যেটাকে বলা হয়, যেটার মধ্যে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফিনিট ভার্ব থাকবে, তখন সেটাকে আমরা ক্লোজ বলবো। যেমন ধরো, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, এটা হচ্ছে একটা ক্লোজ। এখন এই ক্লোজের ভেতরে আবার প্রকারভেদ আছে। ক্লোজকে আমরা তিন ভাগে ভাগ করি। ক্লোজকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমে যেটা, সেটা হচ্ছে যেই ক্লোজটা অর্থ প্রকাশ করার জন্য কারোর উপর নির্ভর করে না, নিজে নিজে একটা সম্পূর্ণ বাক্য হতে পারে। আসো ওই পেছনে গিয়ে বসো। নিজে নিজে একটা সম্পূর্ণ বাক্য হতে পারে, সেটাকে বলা হয় হচ্ছে মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ। আমরা একটা বাক্যের মাধ্যমে সেটা দেখি।
Though is though he was sick. Sick মানে কি? অসুস্থ। Though he was sick, যদিও সে অসুস্থ ছিল, he attended the class. এই পুরো সেন্টেন্সের মধ্যে দেখো দুইটা অংশ, এটা একটা অংশ, এটা একটা। এটার ভিতরে একটা সাবজেক্ট, একটা ফিলিং ভার্ব আছে, এটা একটা কি? এটা ফ্রেজ নাকি ক্লোজ? এটা একটা ক্লোজ। ভেরি গুড। এখানেও খেয়াল করে দেখো, একটা সাবজেক্ট আছে আর একটা ফিলিং ভার্ব আছে। এটা কি? এটাও একটা ক্লোজ। তার মানে হচ্ছে এখানে দুইটা ক্লোজ আছে। এই দুইটা ক্লোজ থাকলেও একটা ডিফারেন্স আছে। এই সেন্টেন্সটাকে যদি আমরা, এই ক্লোজটাকে যদি আমরা বাক্য থেকে আলাদা করে লিখি, তাহলে সে একটা সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ বাক্য একা একা হইতে পারে না। কেন হইতে পারে না? যদিও সে সিক, এটা দ্বারা ফুল অর্থ প্রকাশ করে না। করে? যদিও সে সিক, তো কি হয়েছে? হইতেই পারে। তার পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করার জন্য এইটার উপরে ডিপেন্ড করতে হয়। হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। অর্থাৎ যদিও সে অসুস্থ ছিল, সে ক্লাসে অংশগ্রহণ করেছিল। মানে খেয়াল করে দেখো, এই ক্লোজটা অর্থ প্রকাশের জন্য আমার পরবর্তী ক্লোজের উপরে নির্ভর করে। তাই প্রথম ক্লোজটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লোজ। কি বলবো? সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই পাশে যেই ক্লোজটা নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে আমরা কি বলবো? কি বলবো এটাকে? এটা মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ। ভেরি গুড। এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। এই প্রিন্সিপাল ক্লোজটাকে আমরা আরেকটা নামে ডাকি, যেহেতু প্রিন্সিপাল কারোর উপর নির্ভর করে না, এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলি। কি বলি? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এটাকে আমরা প্রধান ক্লোজ বলি। প্রধান মানে মেইন ক্লোজ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ, আমরা এটাকে প্রিন্সিপাল ক্লোজ বলবো। আর যেই ক্লোজটা অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভর করে তাকে আমরা কি বলবো? সাবঅর্ডিনেট ক্লোজ। তো শিক্ষার্থীরা, আমরা এই পর্যন্ত মনে হয় ক্লিয়ার যে ক্লোজ কাকে বলে, ফ্রেজ কাকে বলে। ক্লোজ কয় প্রকার? বলো কয় প্রকার? তিন প্রকার। কি কি বলো তো? একটু জোরে বলো। এই ক্লোজ কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এখন নিশ্চয়ই প্রশ্ন আছে যে আরেকটা ক্লোজ তাহলে কি? এটা হচ্ছে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট ক্লোজটা আসলে কি জিনিস? যখন দুইটা প্রিন্সিপাল ক্লোজ এন্ড, বাট, অর, নট ইত্যাদি দ্বারা যুক্ত থাকে, তখন একটাকে আরেকটা কোঅর্ডিনেট ক্লোজ বলে। যেমন she went to meet me, সে আমার সাথে দেখা করতে গিয়েছিল। and she spent some time with me. এবার একটু খেয়াল করে দেখো, এখানে she went to meet me, সে আমার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। এটা যদি পুরো বাক্য থেকে আলাদা করে নিজে একটা সেন্টেন্স হইতে পারে না? তাহলে যেই ক্লোজটা নিজে একা একা সেন্টেন্স হইতে পারে সেটাকে আমরা কি বলতাম? প্রিন্সিপাল। আবার দেখো, এন্ড এর পরে থেকে এই অংশটা, she spent some time with me, সে আমার সাথে কিছু সময় অতিবাহিত করেছিল, কাটাইছিল। তাহলে এটাকে যদি আলাদা করি, একটা আলাদা সেন্টেন্স হতে পারে না? তাহলে যেটা আলাদা সেন্টেন্স হতে পারে যে ক্লোজটা, সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলি। এটাও একটা দুইটা ক্লোজ কি দিয়ে যুক্ত হয়েছে? অর্থাৎ এই ক্লোজটা এটার উপর নির্ভর করে না, আবার এটাও প্রথমটার উপর নির্ভর করে। দুইটাই স্বাধীন ক্লোজ, দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, দুইটাই প্রিন্সিপাল ক্লোজ। যখন দুইটা প্রিন্সিপাল ক্লোজ এন্ড, বাট, অর, নট ইত্যাদি দ্বারা যুক্ত হয়, তখন তাকে একটাকে আরেকটা কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়। ক্লিয়ার এই বিষয়টা? তাহলে আমরা একটু রিমাইন্ড করি, মনে করার চেষ্টা করি। প্রথমে কি ছিল? তুমি বলো তো, প্রথমটা কি ছিল? ক্লোজ কয় প্রকার? তিন প্রকার। কি কি? প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট। প্রিন্সিপাল ক্লোজ যেই ক্লোজটা কারো উপর নির্ভর করে না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। যেই ক্লোজটা অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভর করে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর দুইটা ক্লোজই যখন স্বাধীন থাকে, কেউ কারো উপরে নির্ভর করে না, তখন পরস্পরকে আমরা বলি কোঅর্ডিনেটস। এই পর্যন্ত ক্লিয়ার? ভেরি গুড। এইবার আমরা এইগুলো দিয়ে সেন্টেন্সটা চেনার চেষ্টা করব।
সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স। আমরা অনেক সময় বলি যে আমাদের বেসিক নাই, তাই না? আমাদের ইংলিশের ফাউন্ডেশন নাই, বেসিক নাই, এই কথাটা আমরা প্রচুর শুনি না? বেসিক বলতে আসলে কি বোঝায়? বেসিক বলতে বোঝায় তুমি যখন একটা কাজ করতে যাবা, ওই কাজ করার জন্য যেই নলেজটুকু তোমার দরকার। অর্থাৎ আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে এটা পরিবর্তন করতে যাব, তখন এটাকে চেনার জন্য যেই বিষয়গুলো আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের বেসিক। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর ট্রান্সফরমেশন করার জন্য আমাদের বেসিক জিনিসটা কি? কথা বলো না। বেসিক জিনিসটা হচ্ছে ফ্রেজ কাকে বলে সেটা চেনা, ক্লোজ কাকে বলে সেটা চেনা, ফিনিট ভার্ব কাকে বলে সেটা চেনা। এই বিষয়গুলো হচ্ছে আমাদের বেসিক, যেটা আমরা অলরেডি শিখে গেছি। তো আমাদের বেসিকটা ক্লিয়ার। এবার আমরা দেখব সিম্পল সেন্টেন্স কাকে বলে। আমি প্রথমে বলি, তোমরা একবার খুব মনোযোগ দিয়ে শোনো, মনে থাকবে তোমাদের যে সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেই সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব থাকবে। কি থাকবে? একটা ফিনিট ভার্ব থাকবে। এই জন্য সিম্পল সেন্টেন্সকে, এটা কিসের বৈশিষ্ট্য ছিল বলো তো? ক্লোজের বৈশিষ্ট্য ছিল। একটা সাবজেক্ট আর একটা ফিনিট ভার্ব কিসের বৈশিষ্ট্য ছিল? ক্লোজ। আর সিম্পল সেন্টেন্সেরও সেম বৈশিষ্ট্য। এই জন্য আমরা সিম্পল সেন্টেন্সকে বলি ওয়ান ক্লোজ সেন্টেন্স, অর্থাৎ একটা ক্লোজ মিলে একটা সেন্টেন্স। এটার মধ্যে কি থাকবে? আমি শুধু বৈশিষ্ট্যটা একটু লিখে দিব। সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব। একটা সাবজেক্ট, একটা ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব অনেকগুলো থাকে। নন ফিনিট ভার্ব মনে আছে না? টু প্লাস ভার্ব অথবা ভার্বের সাথে আইএনজি, এটা হলেই ওটা নন ফিনিট ভার্ব। তাহলে কেউ বলতে পারবা সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? যেই সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ফিনিট ভার্ব থাকে, তাকে কি বলে? সিম্পল সেন্টেন্স বলে। কে বলতে পারবা বলো তো? সময়টা বলো। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকবে তাকে সিম্পল সেন্টেন্স বলে। ভেরি গুড, সুন্দর হয়েছে খুব। সো এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দেখব। কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? এটাও ওই সিম্পল সেন্টেন্সের মতো খুবই সহজ। যে সেন্টেন্সের মধ্যে একটা মেইন ক্লোজ থাকবে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ সাধারণভাবে লাইনের স্টুডেন্টের জন্য এতটুকু জানলেই হবে, যেই সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, একাধিক থাকতে পারে, কোনো সমস্যা নেই। যেই সেন্টেন্সে একটা মেইন ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, সেটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স। সবাই আমার সাথে একটু বলো তো, যেই সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেই সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এখন কে বলতে পারবা মেয়েদের মধ্যে? তুমি বলতে পারবা? বলো, দাও। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে যে সেন্টেন্সের মধ্যে একটি মেইন ক্লোজ ও একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে। অর্থাৎ আমরা মোটামুটি বুঝে গেছি। ছেলেদের মধ্যে কে বলতে পারবা? আর রোহন বলো, দাঁড়াও, বলো। যে সেন্টেন্সে একটি মেইন ক্লোজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে প্রিন্সিপাল কমপ্লেক্স সেন্টেন্স। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। একটা হাত দিতে হবে ওর জন্য। তাহলে আমরা অলরেডি সিম্পল সেন্টেন্স কাকে বলে এবং কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে সেটা আমরা পেরে গেছি। এবার আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। কম্পাউন্ড সেন্টেন্স, মনোযোগ দিয়ে একটু দেখো, কথা বলো না, ঠিক আছে? কম্পাউন্ড সেন্টেন্সটা কি? যেই সেন্টেন্সের মধ্যে একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে। আমি আবার বলছি, যেই সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং এন্ড, বাট, অর, নট ইত্যাদি দ্বারা যুক্ত থাকে, তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। কি বলি? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে কি থাকবে? একটা প্রিন্সিপাল ক্লোজ, আরেকটা প্রিন্সিপাল ক্লোজ, যুক্ত হবে কি দিয়ে? এন্ড, বাট, অর, নট, আইদার অর, নাইদার নট ইত্যাদি দ্বারা যুক্ত থাকবে। সো মাথায় রেখো, প্রিন্সিপাল ক্লোজ কিন্তু শুধু দুইটাই না, অনেকগুলো প্রিন্সিপাল ক্লোজ থাকতে পারে, আরো থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। একাধিক। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের সংজ্ঞায় কি বলবো? যেই সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লোজ এন্ড, বাট, অর, নট, আইদার অর, নাইদার নট ইত্যাদি দ্বারা যুক্ত থাকে, তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। আমার সাথে আরেকবার বলো একটু, বলো। যেই সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লোজ এন্ড, বাট, অর,
neither nor ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। আচ্ছা আমি আরেকবার বলি তারপরে তোমরা বলবা। বলো যেই সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লোজ and but or nor neither or neither nor ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এখন কেউ বলতে পারবা তোমরা? হ্যাঁ সামিয়া বলো তো। বলো যে যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লোজ And and not or but not দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। ফাইন। তো দেখো আমরা অলরেডি পেরে গেছি। এইটা যে একদম and but or not বলতে হবে এর কোনো মানে নাই, কিন্তু তুমি and nor or but এটা বুঝলেই হইলো যে কি দ্বারা যুক্ত হবে। এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুইটা প্রিন্সিপাল ক্লোজ বা দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লোজ যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো এই যে টোটাল ক্লাসটা আমরা করলাম, এই ক্লাসটা কিন্তু আমাদের মনে থাকবে না। মনে থাকবে? মনে থাকবে না। কেন বলো তো? কারণ আমাদের ব্রেন সাধারণত কঠিন বিষয় যেটা আমরা শিখতে চাই না সেটাকে ধারণ করতে পারে না। তুমি যখন একটা পিকনিকে যাবা তার আগের রাত্রে, জয় এদিকে শোনো, তুমি যখন একটা পিকনিকে যাবা তার আগের রাত্রে ঘুমাইতে পারবা না। ওই আগের রাত্রে তোমার প্রিপারেশন থেকে শুরু করে সারাদিন পিকনিক থেকে ঘুরে আইসা সন্ধ্যার সময় থাকবা, দেখো পুরো সবকিছু তোমার মনে আছে। প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়, কি ড্রেস পরছিল, কে কোন স্যার কি বলছে, কোন জায়গায় খেলাধুলা করছো, কি কি করছো, সব মনে থাকবে। কেন মনে থাকবে? কারণ তোমার ব্রেন ওটার প্রতি খুবই আগ্রহী ছিল। তুমি একটা কোনো কিছু বিষয় যদি খুব বেশি আগ্রহী হও তখন চিন্তা করে দেখছো পুরো একটা দিনের সমস্ত ঘটনা মনে থাকে। আর স্যার এই ক্লাসে 20 মিনিট কথা বলে, এই 20 মিনিটের কথা দুইটা শব্দ মনে থাকে না আমাদের। এটা কিন্তু তোমাদের একটা দোষ না। আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আমাদেরও সেম ঘটনা হইতো। কেন এটা হয়েছে বলো তো? এটা হচ্ছে তোমার ব্রেনকে তুমি কমান্ড দিতে পারো নাই। ওই ব্যাপারটা ব্রেন খুবই আগ্রহী ছিল, হ্যাঁ আমি এটা যাবো, আমি এটা করবো, আমি করবো। বাট এই ব্যাপারটা আমি পারবো না, স্যার জোর করে পড়াবে, আমি পড়বো না, এই যে ব্রেনকে আমরা নেগেটিভ বার্তা দেই, এই বার্তাটা ব্রেন নেওয়ার ফলে ব্রেন বুঝে যে এটা আমার আসলে শেখার দরকার নাই। এই জন্য সে এটাকে কি করে না, পিক আপ করে নেয় না, এটাকে ব্রেনে সংরক্ষণ করে না। তাই যখনই তোমরা ক্লাস করবা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবা, বাসায় যায় তোমার পড়া অর্ধেক কমে যাবে। কোনো ছেলে মেয়ে যদি ক্লাসে 100% মনোযোগ দাও, বাসায় যায় দেখবা তুমি 2-1 পড়লে মনে থাকবে। আর ক্লাসে মনোযোগ না দিলে ওটা অনেক বেশি বার পড়তে হবে। কারণ ব্রেন তোমার কি চায়? অ্যাটেনশন চায়। যে জিনিসটা তুমি বেশি অ্যাটেনশন দাও ব্রেন বুঝে হ্যাঁ এটা আমার মনে রাখতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? সো আমরা যে পুরো ক্লাসটা এতক্ষণ করলাম এটা আবার আমরা রিমাইন্ড করব যাতে মনে থাকে। কেউ কথা বলো না, একটু মনোযোগ দাও। সাইফুল এদিকে। তো দেখো আমরা প্রথমে কি শিখছিলাম? আমরা প্রথমে যেটা শিখছিলাম এটা হচ্ছে ফ্রেজ কাকে বলে। ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, অর্থাৎ কয়েকটা শব্দ বা অনেকগুলো শব্দগুচ্ছ শব্দ মিলে যদি একটা ইউনিটের মতো কাজ করে, একটা ভাবকে প্রকাশ করে, সেটাকে আমরা ফ্রেজ বলি। আর ক্লোজ কাকে বলে? ক্লোজ হচ্ছে এমন একটা বাক্যের অংশ, বাক্যাংশ যেটার মধ্যে একটা সাবজেক্ট থাকে আর একটা ইনফিনিট ভার্ব থাকে এবং সেটা একটা বড় বাক্যের অংশ হইতে হবে। ক্লোজ কয় প্রকার? তিন প্রকার। কি কি? প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। তিন প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট। এরপরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স কাকে বলে। কে বলতে পারবা সিম্পল সেন্টেন্স কাকে বলে? ওকে, সিম্পল সেন্টেন্স হচ্ছে ওয়ান ক্লোজ সেন্টেন্স। এটা বলছিলাম না? হ্যাঁ। অর্থাৎ একটা ক্লোজের যে বৈশিষ্ট্য সিম্পল সেন্টেন্সের সেই বৈশিষ্ট্য, একটা সাবজেক্ট থাকবে, একটা প্রিন্ট ভার্ব থাকবে। এখানে কিন্তু লেখা আছে, আমি যেভাবে লিখছি এইভাবে একটু খাতায় লিখলে একবার চোখ বুলালেই পুরোটা মনে থাকবে। অর্থাৎ যেই সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট একটা প্রিন্ট ভার্ব থাকবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্সের মধ্যে একটা মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, সেটা হবে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যেই সেন্টেন্সের মধ্যে দুই বা একাধিক প্রিন্সিপাল ক্লোজ এন্ড বাট অর নট ইত্যাদি দ্বারা যুক্ত থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? কম্পাউন্ড সেন্টেন্স।